এটার প্রেসিডেন্ট একজন নারী, প্রেসিডেন্টের নাম বলতে পারবো না আপনাকে। বারবার একই কথা বলি, আমাদের দেশে প্রধানমন্ত্রী নারী ছিলেন, স্পিকার নারী ছিলেন। আমরা সংসদের এবং রাজপথে দুই জায়গার বিরোধী দলে হতে চাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাহবুব সৈকত আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক, যে যেখানে এই মুহূর্তে রয়েছেন, দেশে কিংবা প্রবাসে, হাটে মাঠে ঘাটে, চায়ের টেবিলে, সবাইকে শুভেচ্ছা জানাই আমাদের এই সংলাপে। আজকে আমরা কথা বলবো রাজনীতিতে নারী এই বিষয়টি নিয়ে। শুধু তাই নয়, আমরা সামগ্রিকভাবে দেশের রাজনৈতিক পরিস্থিতি, সামাজিক পরিস্থিতি নিয়েও কথা বলবো। স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুজন রাজনীতিবিদ এবং নারী রাজনীতিবিদ। এ কারণেই হয়তো আমরা রাজনীতিতে নারী এই বিষয়টি বেছে নিয়েছি। পরিচয় করে দিচ্ছি, বাম পাশে রয়েছেন আমার বিএনপির নেত্রী সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি। আপা, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। এবং ডান পাশে রয়েছেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি, আপনাকেও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখলেন যে আসলে শুধু রাজনীতিবিদই না, তারা দুজনেই আইন অঙ্গনের মানুষই। সেজন্য প্রথমে একটু আইন অঙ্গন দিয়েই শুরু করতে চাই। প্রথমেই আমরা যেতে চাই ফাহিমা নাসরিন মুন্নি আপা, আপনার কাছে। আজকে নিশ্চয়ই আপনি দেখেছেন এবং জানারই কথা যে একদমই অধস্তন আদালতের বিচারকদের পদোন্নতি এবং পদায়ন হয়েছে। সংখ্যাটা বেশ বড়ই, সবকিছু মিলে, সব অঙ্গন মিলে হয়তো 826 এটি গণমাধ্যমের তথ্য অনুযায়ী। সেখানে একটু আসতে চাই। সেটি হচ্ছে যে আমি প্রক্রিয়া নিয়ে আমার বক্তব্য নেই, আপনি হয়তো সেটি থাকলে বলবেন, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে স্বপ্ন নিয়ে কিংবা যে আকাঙ্ক্ষা নিয়ে এই যে 24-এ এতগুলো প্রাণ ঝরলো, এতগুলো শাহাদাতের ঘটনা ঘটলো, তার মধ্যে তো অন্যতম নিশ্চয়ই সুশাসন দেখা, বৈষম্য দূর করা। সেই বিচার অঙ্গনে আসলে কতটা বৈষম্য দূর হচ্ছে এবং সুশাসন কতটা নিশ্চিত করা গেল ফ্যাসিবাদ আমলের বাইরে? প্রায় 1.5 বছর চললো, একটু যদি বলেন। জি, অনেক ধন্যবাদ আপনাকে এবং সেই সাথে আমার সহ আলোচক যিনি আছেন। দেখেন, আমরা সবসময় আইনের মানুষ হিসেবে আমরা আশা করি যে বিচারাঙ্গনটা যদি ঠিক থাকে, একটা রাষ্ট্রের যে 3টা স্তম্ভ, আইন, বিচার এবং সংসদ, এর মূল যেটা, প্রত্যেকটা ইকুয়ালি ইম্পর্টেন্ট। একটা আরেকটাকে যদি সঠিকভাবে সহযোগিতা করতে পারে, তাহলেই একটা রাষ্ট্র সত্যিকার অর্থে সুন্দরভাবে সামনের দিকে চলতে পারে। আর সেই কাজটা করতে গেলে বিচার বিভাগের যে ভূমিকা, এটা অনস্বীকার্য। পৃথিবীর যে কোনো দেশে আপনি দেখবেন যেখানে বিচার বিভাগটা স্বাধীনভাবে কাজ করতে পারছে, বিচার বিভাগটা নির্বাহী বিভাগের কোনো ইন্টারফারেন্স ছাড়া কাজ করতে পারছে, বিচার বিভাগ কে অন্য কেউ কোনোভাবে সরকারে যারা বসা বায়াস করছে না, যেটা আমরা গত 16 বছরে কন্টিনিউয়াসলি দেখেছি যে কি ভীষণভাবে হস্তক্ষেপ করছে রাজনৈতিক সমস্ত একেবারে বার্নিং যে ইস্যুগুলো আছে, সেই ইস্যুগুলোকে আদালতে নিয়ে এসে যে স্বাধীনতার ঘোষককে, আরও যে তত্ত্বাবধায়ক সরকার থাকবে কি থাকবে না, যেগুলো রাজনৈতিক ইস্যু, সেই ইস্যুগুলোকে এনে যে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার মহান ঘোষক, কিন্তু কি করলেন যে না, বলে দিলেন কোর্ট থেকে। কোনো লাভ হয়েছে? কোনো লাভ হয় না, হয় না। আপনি যে কথাটা বললেন, আপনি জানেন যে অধস্তন আদালতের বিচারকদের পদোন্নতি, অধস্তন আদালতের বিচারকদের যাবতীয় ছুটি থেকে শুরু করে যা কিছু, সব কিছু আমি একজন দীর্ঘদিন আইন অঙ্গনের মানুষ হিসেবে চাইবো এটা সুপ্রিম কোর্টের আন্ডারে আসবে। এটা সুপ্রিম কোর্টের আন্ডারে একটা সেক্রেটারিয়েট যেটা হওয়ার কথা আছে, আমাদের মাননীয় প্রধান বিচারপতি উনি যিনি এখন আছেন সৈয়দ রেফাত হোসেন, উনি কিন্তু প্রায় বলছেন বিচার অঙ্গনের কথা, বিচার অঙ্গনের স্বাধীনতার কথা। যেই বিষয়টা নিয়েই একটা বাহাস হয়েছিল অতীতে, আপনার মনে আছে যে সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহা এবং ওই স্বৈর শাসক প্রধানমন্ত্রী সাবেক শেখ হাসিনার সাথে, যে কি বিচারকদের যে বদলি, বিচারকদের ছুটি, এগুলা কার হাতে থাকবে? এখন যে স্বৈরাচারে অভ্যস্ত সে তো বলবে আমার হাতে থাকবে, সরকারের হাতে। আর এসকে সিনহা বাবু বলেছিলেন না, এটা ওই যে আমি যেটা বললাম
যে বিচারাঙ্গন মানে সুপ্রিম কোর্টের হাতে থাকুক। তো এই বিষয়গুলো নিয়ে নির্বাহী বিভাগ থেকে মূল কথায় আসি, বিচার বিভাগটাকে আলাদা করা, নির্বাহী বিভাগের কোনো রকম ইন্টারফারেন্স বিচার বিভাগে না পড়া, আর দুটো বিভাগের সাথে একটা সুন্দর সম্পর্ক সমঝোতার মাধ্যমে বিচার বিভাগটা যেন কাজ করতে পারে, বিচার বিভাগটা যেন সত্যিকার অর্থে ফাংশনিং হয়। একজন আইনের মানুষ হিসেবে আমার কাছে মনে হয় এটা ছোট চাওয়া না, অনেক বড় চাওয়া। সবগুলো ইনস্টিটিউশন নষ্ট করে দিয়ে গেছে গত 16-17 বছরে স্বৈরাচার ফ্যাসিস্ট যেই জমানা, তারা এখন এত অল্প সময়ের ভিতরেই একেবারে 100% বিচার বিভাগ, আপনার প্রশ্নের উত্তরে বলছি আর কি, যে ঠিক হয়ে যাবে সব কিছু একেবারে যেটা যেখানে, না, এটা কোনো কসমেটিক সার্জারি না। বিচার বিভাগটা ধীরে ধীরে স্লো অ্যান্ড স্টেডি, আপনার আস্থা, সারা বাংলাদেশের 18 কোটি মানুষের আস্থা যেদিন আসবে বিচার বিভাগের উপর, মনে করব আমরা যে সেই দিন যে বিচার বিভাগটা উইদাউট ইন্টারফারেন্স কাজ করতে পারছে, শক্তিশালী একটা অবস্থানে আছে, শিরদাঁড়াটা সোজা, ব্যাকবোন আছে, সেটা হচ্ছে সত্যিকার অর্থের একটা বিচার বিভাগ। আমি আপনার কাছে ফিরবো, আমি ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি আপনার কাছে ফিরি। সেটি হচ্ছে যে আগে একটু জেনে নেই, তা হচ্ছে যে রাজনীতিবিদরা অনেকেই লয়ার থাকেন, নামের আগে ব্যারিস্টার অ্যাডভোকেট থাকে, কিন্তু পরে দেখা যাচ্ছে যে সে হয়তো প্র্যাকটিসে যেতে পারে না। আপনি কি এখন প্র্যাকটিসে যাওয়ার সুযোগ পান? রিয়েলিটি হলো আমি একজন প্র্যাকটিসিং লয়ার, বাট রাইট নাও এখন এই মুহূর্তে প্র্যাকটিস করতে পারছি না, সময় দিতে কম পারছেন? সময় দিতে কম পারছি। কিন্তু আছেন প্রক্রিয়ার সাথে, বিচার? হ্যাঁ, অবশ্যই প্রক্রিয়ার সাথে আছি। আপনি মানে নিম্ন আদালতে বিচার কার্যতে যান আপনি, না হাইকোর্টে প্র্যাকটিস করছেন? আমাদের হলো আমি আপাতত হাইকোর্টে করছেন, সেটি আমি জানি। আমি একজন কোম্পানি লয়ার, কোম্পানি স্পেশালিস্ট আর কি। তা আমাদের প্র্যাকটিসটা মেইনলি হলো চেম্বার প্র্যাকটিস, মানে হলো আমি কোম্পানি বিষয়ে আপনার বিভিন্ন কনসালটেন্সি করে থাকি। বুঝতে পারছি। তো এটা হাইকোর্ট রিলেটেড, বিকজ কোম্পানি লয়ার ফার্স্ট কোর্ট অফ ইনস্ট্যান্স হলো হাইকোর্ট। মানে আপনাদের নিম্ন আদালতে যেতে হয় না? না, খুব বেশি যেতে হয় না। একসময় আমি করেছি নিম্ন আদালতে, সিভিল এবং সবকিছু করেছি, করে এসে এখন এখানেই করছি। আচ্ছা, গুড। করেছেন যেহেতু, তাহলে তো করতে হয়ই, আপনাদের নিয়ম অনুযায়ী তো করতে হয়, শেখার জন্য হলেও করতে হবে। আচ্ছা, সেখানেই একটু আসি। সেটি হচ্ছে যে নিশ্চয়ই আমরা যারা এই আইন সংশ্লিষ্ট না, কিন্তু গণমাধ্যম যারা পড়ি, তাদেরকে বাংলাদেশের আইন জানতে হয়। আবার বিচার প্রার্থী, বিচারক, আইনজীবী, কর্মচারী সমন্বয় তো আসলে এই জায়গাটায় কতটুকু পরিবর্তন হয়েছে? একটা কথা আমরা মাঝে মাঝেই শুনতে পাই যে এই বিচার অঙ্গনের বালি কিংবা ইট পাথরও হয়তো টাকা ছাড়া কথা বলে না, এরকম একটা অভিযোগ। এটি আমি জানি না, আপনারা ভালো বলতে পারবেন। এর পরিবর্তন কতটুকু হয়েছে আসলে? আমি মুন্নি আপার কথা সংশ্লিষ্টতা ধরে আপনাকে এই কথাটা উত্তর দিই যে আপনি যেই প্রতিষ্ঠানটা 16 বছরে এমন জায়গায় নিয়ে গিয়েছেন যে সিএমএম আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, যে ওনার নাম ছিল বিকাশ চন্দ্র রায়, ওনাকে ডাকা হতো বিকাশ, কারণ উনি বিকাশে টাকা নিতেন। তো এই যেখানে একজন এইরকম সম্মানীয় স্থানের জায়গাটাকে এখানে নিয়ে আসা হয়েছে, সেখানে কিন্তু আমরা ওভারনাইট একদম সব ভালো হয়ে যাবে, সবাই সৎ হয়ে যাবে, এটা কিন্তু আমরা দেখতে পারবো না। কারণ মোটামুটি প্রায় সবাই তো একই স্থানেই আছেন। তো ওই যারা আছেন তারা যে 24-এর যে 5 আগস্টের পরে দুধ দিয়ে ধুয়ে পবিত্র হয়ে এসেছেন এরকম কোনো ব্যাপার নয়, কিন্তু তাদের মধ্যে যে অসততা আগে ছিল সেগুলো এখনো আছে। যেটা এখন হয়তো চেঞ্জড কিছুটা হয়েছে সেটা হলো যে আগে যেভাবে ওপেনলি এটা করার সংস্কৃতি ছিল সেই জায়গায় হয়তো কিছুটা সংকুচিত হয়ে এসেছে, কিন্তু তাই বলে যে পুরোটা চলে গিয়েছে তা কিন্তু না। এবং যেটা মুন্নি আপা বললো যে আমরা এমন একটা সিস্টেম চাই যেটা স্লোলি বাড়বে, কিন্তু বাড়বে, মানে পিছন দিকে স্লাইড ব্যাক করবে না। এবং এই বিচার, আপনি যেটা বললেন যে বিচার কিন্তু শুধু বিচারকের এখতিয়ার না, এখানে যারা বিচার চাইতে আসছে, যারা বিচার দিবে, যারা ওখানকার ক্লার্ক, সবাই জড়িত। তো সবার ওখানে আপনাকে একটা ছোট্ট উদাহরণ দেয়, যেহেতু লোয়ার কোর্টের কথা বলেন, এই যে লোয়ার কোর্টে আমরা যারা আইনজীবীরা যাই, আমাদের আইনজীবীদের একটা বসার ভালো স্থান নেই, মেয়েদের টয়লেট আলাদা করে অল্প কিছুদিন আগে করা হয়েছে, সেটারও পরিস্থিতি খুব ভালো না। তারপরে এইটা হলো আমাদের আইনজীবীদের।
আর যারা বিচার চাইতে যান তাদের জন্য আমার জানা মতে কোনো টয়লেট নির্ধারণ করা নেই। তো যারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওখানে থাকেন তাদের জন্য তো একটা ওই দিনটা একটা কেয়ামতের মতো। আমাদের বিভিন্ন ক্লায়েন্ট আছে, আমরা দেখি। তো এরপরে ভালো কোনো খাওয়ার ব্যবস্থা নেই, মানে অনেক কিছু এখানে কিন্তু রিলেটেড। সেখানটাই একটু আসি, পরিবর্তনের কথা বলেই তো আমরা 24 আনলাম এবং বৈষম্য নিরোধ করতে চাইলাম। সেখানে পার্সেন্টেজের জায়গায় কতটুকু পার্সেন্ট, আপনি পার্সেন্টেজ যদি নাও বলেন তাহলে সেই পদক্ষেপগুলো কি দেখতে পাচ্ছেন যে বিচার অঙ্গনকে একদম সুশাসন আনার জন্য যা করার কিংবা ন্যায় বিচার পাওয়ার জন্য যে পদক্ষেপগুলো, সেই পদক্ষেপ কি দেখতে পাচ্ছেন? এই পদক্ষেপ যেটা সত্যি কথা, আমরা প্রথমে আমাদের যে প্রধান বিচারপতি স্যার রেফাত আহমেদ স্যারের অনেকগুলো ভালো প্রস্তাবনা ছিল, আমরা খুব আশাবাদী ছিলাম এবং উনি চেষ্টাও করেছিলেন। উনি কিন্তু স্টেপ বাই স্টেপ অনেকগুলো প্রস্তাবনা দিয়েছিলেন কিভাবে করবেন। কিন্তু যেটা দেখা গেল পরবর্তীতে যে এটা মনে হয় যে একটা হুড়োহুড়ি হলো, কে কার আগে পিপি হবেন অথবা ডিএজি হবেন, এএজি হবেন। কিন্তু ওই যে যেই জায়গাটা আপনাকে মৌলিক জায়গাটা যে চেঞ্জের জায়গাটা কিন্তু আমরা খুব বেশি কোনো স্টেপও দেখলাম না, প্রস্তাবনাও দেখলাম না। তো এখন মোটামুটি যেটা বললাম যে যারা বিচার চাইতে আছেন, আমরা যারা বিচার চাইতে যাই আমাদের ক্লায়েন্টের পক্ষ থেকে, যারা বিচার কাজ করেন, খুব বেশি আমাদের ওই পরিস্থিতির চেঞ্জটা হয়নি। ধন্যবাদ। একদম মানে স্বতঃস্ফূর্ত সেই জায়গাটায় বললেন যে আসলেই হয়নি। আবারও একটু আপনার কাছে আসি, আসলে সেটি হচ্ছে যে কেন হয়নি একটু কি বলবেন? দুইজনের কথাই একটু হতাশা আছে, আশার দিক তো দেখাতে আসলে পারলেন না। তাহলে এই বিড়ালের গলায় ঘন্টাটা কে বাঁধবে? বাধা কেন গেল না? একদমই মানে রাজনৈতিক সরকার ছিল না, তাদের জন্য তো একটা গ্রেট অপরচুনিটি ছিল, যেহেতু রাজনৈতিক সরকার থাকলে বিভিন্ন, তাহলে সেই সরকারও কেন পদক্ষেপেরই নিতে পারলো না, নাকি আসলে পদক্ষেপ নিয়েও কোনো কারণে আগাতে পারলো না? না, ওই যে ওই জায়গাটায় আবার আসতে হবে যে গত দীর্ঘ সময়ে একটা ইনস্টিটিউশন, বিচার বিভাগের কথা আমি যদি বলি, এটাকে তো সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছিল। সেখান থেকে এখন হাঁটি হাঁটি পাপা করে বিচারক নিয়োগে এই প্রথম এই ইন্টারিম গভর্নমেন্ট এসে ওনারা যে নীতিমালা একটা করেছেন, সেটা নিয়ে ভালো মন্দ কথা যাই থাকুক, একটা হয়েছে তো কিছু পদক্ষেপ নিয়েছে। হ্যাঁ, যেমন আমরা বারবার বলেছি যে সর্বোচ্চ আদালত আপিল বিভাগের যে গাইডলাইন বলে নীতিমালা আছে, যে হাউ টু অ্যাপয়েন্ট এ জাজ ইন দ্য হায়ার জুডিশিয়ারির কথা বলছি, সুপ্রিম কোর্ট, মানে হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারক হিসেবে একজন 2 বছর থাকেন, তারপরে তাকে যখন পার্মানেন্ট তার পারফরমেন্স, তার জজিওতি, তার যে জুডিশিয়াল মাইন্ড সব কিছু দেখে কনফার্ম করা হয়। তো এই বিষয়টা, এটাকে আমি এক পজিটিভ হিসেবে দেখি, যেহেতু একটা কোনো কিছু হয়েছে। এর মধ্যে অন্যান্য যে নিম্ন আদালত এবং অন্যান্য যত বিচারক প্রক্রিয়া, সেখানে হস্তক্ষেপটা কিছুটা কমেছে বলে আমি মনে করি। কারণ আমি মাঝে মাঝে ম্যাজিস্ট্রেট কিংবা নিম্ন আদালতে যাই, মাসে 1 দিন কিংবা 2 দিন। তো একটু মনে হয়, আগের কথা বাদ দেন, যেটা আমার ছোট বোন বলেছেন, ঠিকই বলেছেন উনি, ওই যে আপনি সেটি বাদ দিতে বললেন, কিন্তু বলেছেন যে কিছুটা কমেছে, কিছুটা না, শুরু হয়েছে একটা জিনিস, কি ভালো একটা ভালো ইনিশিয়েটিভ আমাদের। আমি যে বললাম যে আমূল পরিবর্তন রাতারাতি তো হয় না, এটার জন্য তো আপনাকে তৈরি করতে হবে, মাটিটা তৈরি করতে হবে। আমরা যারা মানুষ আছি, বিচারকরাও মানুষ, আমরা বলি যে সোশ্যালি সেন্সিটাইজড একজন জাজ, হি ইজ অর শি ইজ দ্য বেস্ট জাজ। কেন? কারণ তার সমাজে কি হচ্ছে না হচ্ছে আপনি যদি এখন চোখ বন্ধ করে বলেন, কই আমি তো দেখছি না। যেমন গত 16 বছর কি হয়েছে, গুম হয়েছে 1000-এর উপর মানুষ, এখন কোথায়? কেউ তো স্বপ্রণোদিত হয়ে, আমাদের যেই জজ সাহেবরা ছিলেন উচ্চ আদালতে, কত বিষয় আমরা দেখি না সুমোটো রুল দেয়, স্বপ্রণোদিত হয়ে, কই একটা তো দেখিনি, একজন কেন দেখলাম না? ওইটাই বললাম, সেই তুলনায় এখন শুরু হয়েছে, আমরা আশাবাদী, মানে লেট আস হোপ ফর দ্য বেস্ট, দেখা যাক ইনশাআল্লাহ। সেটি না হয় আপনি বিচারকদের কথা বললেন, কিন্তু আইনজীবীর যে জায়গায়, এটি তো একটা গুরুত্বপূর্ণ রোল আছে। এর আগে আমরা শুনতাম কিংবা দেখতাম
এই ব্লকের সে আইনজীবী দাঁড়ালো, সেক্ষেত্রে তার প্রভাবিত হয়ে অথবা হ্যালোর কারণে হোক বিচারটা ঘুরে গেল, বাধ্য হলো। এখন কি এই অবস্থা নেই? এখন যদি আওয়ামী লীগ তো নেই যেহেতু, তার মানে এখন আপনারা যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিলেন তারাই তো এখন বিচার অঙ্গনের একদম প্রভাবশালী আইনজীবী বলা যায়। দেখেন, তো আমি যেমন আপনাকে একটু আগে বলেছি, বিচারকরাও মানুষ, আমরা আইনজীবীরাও মানুষ, এই সমাজের মানুষ, এই দেশের মানুষ। এখন আপনার ওই রাজনৈতিক পালাবদলের সাথে সাথে বিচারক, ওই জন্য আমি একটু আগে একটা শব্দ বলেছিলাম, ব্যাকবোন, শিরদাঁড়া, মেরুদণ্ড। শঙ্খ ঘোষের সেই কবিতার মতন, কি খুঁজছেন? এক ভদ্রলোক উবু হয়ে বসে হাত দুটো এরকম করে কি জানি খুঁজছে। কি খুঁজছেন? বলে আমি আমার শিরদাঁড়াখানা খুঁজছি। তো শিরদাঁড়া খুঁজেন না, শিরদাঁড়াটা আপনার পিছনেই আছে। সোজা করে দাঁড়ান, যেটা আপনার কাছে সঠিক মনে হয় আপনি সেই রায়টাই দিবেন, সেই আদেশটাই দিবেন। এবং তাহলেই মানুষ, আমরা, আপনারা, বিচার প্রার্থী যারা আছে, ন্যায় বিচার কাকে বলে, ন্যায় বিচারটা কি, যে ন্যায় বিচারটা আপনাকে বুঝতে হবে, দেখতে হবে এবং জানতে হবে যে উচ্চ আদালতে কিন্তু ন্যায় বিচার হয়। উচ্চ আদালতে কিন্তু ফরমায়েশি রায় হয় না। উচ্চ আদালতে কিন্তু এরকম একদিকে হেলে নাই। উচ্চ আদালত কিন্তু কারো চেহারা দেখে রায় দেয় না, যেমনটা আমরা গত 16 বছর দেখেছি। কাজেই ওই শিরদাঁড়াখানা এখন আর খুঁজেন না কেউ, শিরদাঁড়াটা ফিল করেন, মানে ট্রাই টু ফিল ইট। বুঝতে পারছি, তার মানে আপনি বিচারকের আসনে যিনি থাকবেন তার শিরদাঁড়াই সোজা করতে বলছেন, কিন্তু যিনি আইনজীবী থাকবেন সে ইথিক্স মেইনটেইন করবেন না। অবশ্যই সে হয়তো আগে জয় বাংলা বলতো, এখন নারায়ে তাকবীর কিংবা মানে হয়তো বিএনপির স্লোগান দিলে আমরা আইনজীবী যাবেন। দেখেন, আমরা আইনজীবী, আমাদের মধ্যে আমরা তো মানুষ। আমি বলেছি যে সোশ্যালি সেন্সিটাইজ একজন জাজ যেমন হি অর শি ইজ দ্য বেস্ট জাজ, আমাদের লয়ারদের বেলা এটা তো রেসিপ্রোকাল। এটা তো আমি যদি খুব ভালো লয়ার হই, আমি যদি আমার ছোট বোন জাজ মনে করেন, তার সামনে আমি আর্গুমেন্ট করছি, এখন আমার উপর নির্ভর করবে ওর জাজমেন্টটা কিরকম হবে। মানে সে তো আকাশ থেকে দিবে না, সে দেখবে যে এই লয়ার সে আমাকে কি কি দিচ্ছে, মাল মশলা, তার মানে কি জাজমেন্ট কি দিচ্ছে, ফ্যাক্টস কি দিচ্ছে, ল কি দিচ্ছে, কেস ল কি দিচ্ছে, সব কিছু মিলিয়েই তো আমরা লয়াররা, আমরা আমাদের মতন করে একটা মামলা শুনানি করি। বাকিটা তো আলটিমেটলি এন্ড অফ দ্য ডে সেটা তো জজ সাহেবদের ওপর। আমি আরো একটু বোঝার চেষ্টা করি মিলাপা আপনার কাছে, সেটি হচ্ছে যে একটা ধারণা আছে, শুধু ধারণা না, আমরা কম বেশি রিপোর্টিং এর জন্য গেলেও সেটি দেখি যে আসলে ভালো আইনজীবী এটি খোঁজার পাশাপাশি আমরা খুঁজি যে এখনকার সময়ে প্রভাবশালী ওকে কাকে দেখলে আসলে চিন্তা করবে যে আসলে কি হবে। এই পরিস্থিতিটা কি পাল্টানোর কোনো সুযোগ আছে আসলে আদৌ? অবশ্যই সুযোগ আছে। আপনি অথবা রাজনৈতিক দলগুলো আপনারা সেই সুযোগটা তাহলে দিবেন, এরকম মানে রাজনৈতিক দলগুলো সেই সুযোগ কিংবা সেই সুন্দর একটা সময় আমরা দেখব, সেটি কমিটমেন্ট আসলে আপনারা দিতে পারবেন? দিতে পারবেন না, দিতে হবে। যারা দিতে পারবে না তাদেরকে পিপল রিফিউজ করবে একটা সময়। আপনার যারা আপনি 24 অগস্টের আগে কি আপনারা চিন্তা করতে পেরেছিলেন আরো 2000 মানুষকে মরতে হবে? আবার না, আরো 2000 মানুষকে মরতে হবে না, এটা একবার মানুষ শিখে গেছে। এখন যেটা হলো যে এটা আপনি যেটা বলেছেন ইট ইজ ট্রু। আমরা নিজেরাও আমাদের অনেক সময় যদি কোনো কোম্পানি ম্যাটার থাকে, আমরা কিন্তু খুঁজি যে সিনিয়রকে দেখলে আমরা পজিটিভ একটা রায় পেতে পারি। এটা কিছু করার নাই, দিস ইজ দ্য রিয়েলিটি। এটা এখন আমি যদি মনে করি যে না আমি বলবো না, আমি উট পাখির মতো মাথাটা এই মাটির নিচে দিয়ে দিলে আর আমি বিপদ দেখবো না, এটা একটা ভুল কথা। এই রিয়েলিটিটা আমাকে জানতে হবে এবং মানতে হবে, যেটা সত্যি কথা। স্টার পাওয়ার যেটাকে বলে, স্টার পাওয়ার আগে এক পাশে ছিল, এখন আরেক পাশে চলে এসেছে। ওনারা 5-7 জন দাঁড়ালে এখানে আপনার বেঞ্চ যে তারা একটা পজিটিভ রায় দেয়, তাদের পক্ষে দেয়, এটা তো রিয়েলিটি। কিন্তু এখান থেকে যদি এটা বের হওয়ার সবচেয়ে ভালো পদ্ধতি হলো জাজরা প্রথমে রিফিউজ করতে হবে। অন মেরিট যদি আপনি জাজমেন্ট দেওয়া শুরু করেন, তখন এই যে স্টার পাওয়ার যেটাকে বলে, সেলিব্রিটি লয়ার্স হায়ার করা, এই প্রবণতাটা কমে যাবে। তখন অন মেরিটই
লয়ারদেরকে হায়ার করা হবে এবং অন মেরিট জাজমেন্ট দেওয়া শুরু করতে হবে। সুতরাং আপনি ওই যে মানে জাজ মানে লয়াররা যে এটা প্রভাবিত করছে এই কথাটা বলার আগে আমার মনে হয় জাজমেন্টে যদি কোয়ালিটিফুল এবং অন মেরিট জাজমেন্ট, যেটা আপা বললেন যে আপনার ইনগ্রেডিয়েন্টস দেখে যদি ভালো জাজমেন্ট দেওয়া হয় একটা সময় কিন্তু এই প্রবণতাটা এমনি কমে যাবে। যে আপার কাছেই তাহলে আসি। আপা, সব অঙ্গনেই তো আসলে আন্দোলন করতে দেখি যে নারীদের সম অধিকার সংসদেরও জায়গায় আমরা যদিও কমিটমেন্ট দেখেছি, ঘোষণাটা দেখিনি, সেক্ষেত্রে আইন অঙ্গনে আপনাদের আইনজীবীদের দেখি, কিন্তু আইন অঙ্গনে কি নারী আইনজীবী যারা তারা কি কোনোভাবে বৈষম্যের শিকার? তাদের আমরা ওইভাবে ফোকাস একটু কম দেখি বোধহয়। বাংলাদেশ আমাদের এই দেশটা, সেটা পরিবার, সমাজ এবং রাষ্ট্রে পিতৃতান্ত্রিক একটা সোসাইটি, এটা প্যাট্রিয়ার্কাল সোসাইটি। এখানে আমাদের নারীদের যে কোনো একটা কিছু প্রমাণ করতে হয় একজন পুরুষের চাইতে 3 গুণ বেশি, 3 গুণ 4 গুণ। কিন্তু তার মানে এটা না যে আমি পিছনে দাঁড়িয়ে থাকবো না। আমরাও সমান সমান আপনাদের প্রফেশনে তো দেখতেই পাচ্ছেন যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার কিংবা এখন তো বিভিন্ন ওই নিরাপত্তা বাহিনীতেও নারী আছে। আইন অঙ্গনে কি কোনো প্রতিবন্ধকতা আছে বড় ধরনের? প্রতিবন্ধকতা মানে কি, প্র্যাকটিসটা, যেটা প্র্যাকটিসিং লয়ার যেটাকে বলে, টু বিকাম এ প্র্যাকটিসিং লয়ার, এটা কঠিন। এটা একজন নারীর জন্য আসলে কঠিন। কারণ কি, সংসার সামলে তারপরে সবকিছু একজন পুরুষ যেটা পারে যে স্ত্রীর উপর দিয়ে আসলেন, কিন্তু একজন নারী, আমরা তো কোর্টে আসলেও বাসায় ফোন করব, কি হচ্ছে, রান্না কি হচ্ছে, বাচ্চা কি করছে, কোন টিচারের কাছে গেল। এখন একজন নারীর রোল, তার তো মনে হয় 10টা হাত আর 20টা পা, মানে যে সবকিছু করে। যেটা হলো যে আমাদের পুরুষ কলিগরা যারা, ওনারা রাত্রে 12টা পর্যন্ত চেম্বারে বসে থাকেন, আমরা কি কখনো পারবো এটা? এইটাই বললাম, এটা না পারলে তো আমি ওই যে ওই যে জায়গাটা ছুতে পারি না। তো এই যে দ্যাট আয়রন সিলিং, এইটা তো আমরা ব্রেক করতে পারছি না। না, হবে এটা মাইন্ডসেট। এই যে সমাজে শুরু হয়েছে, আপনি দেখেন আমাদের পট পরিবর্তনের পরে যে পিপি, জিপি কিংবা সরকারি যে বিষয়গুলো, সেখানেও কিন্তু আমরা নারীদের খুব একটা বোধহয় দেখিনি। এটা পার্সেন্টেজটা হিসাব করলে বোঝা যাবে যে সরকারি যারা নিম্ন আদালত থেকে শুরু করে একদম উচ্চ আদালতে, তবে আমার মনে হয় হ্যাঁ আপনার কথা ঠিক, খুব সিগনিফিকেন্ট এটা নয়। অথবা আইনজীবী সমিতিতে যে লিড করা বিভিন্ন জায়গায়, সেখানেও কিন্তু জাতীয় রাজনীতিতে নারীরা থাকলেও এই আইন অঙ্গনের লিডে কিন্তু নারীদের খুব একটা দেখছি না। না, সেটা ঠিক আছে, কারণ আমরা সুপ্রিম কোর্ট বারের, আমি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পর্যন্ত হয়েছি আল্লাহর রহমতে, কিন্তু এটার প্রেসিডেন্ট একজন নারী প্রেসিডেন্টের নাম বলতে পারবো না আপনাকে। আনফরচুনেটলি কেউ আজ পর্যন্ত হন নাই। একজন মহিলা সেক্রেটারি সুপ্রিম কোর্ট বারে আজ পর্যন্ত হন নাই। আমি খুব আশা করি যে আমাদের মধ্যে থেকেই যারা যোগ্য তারা সামনে আসবেন, কারণ লিডারশিপ কোয়ালিটি একজন নারী, আমি তো দেখি বেগম রোকেয়াকে যেমন দেখি, আমাদের দেশনেত্রীকেও দেখি যে একজন মুসলমান প্রধানমন্ত্রী নারী হিসেবে দক্ষিণ এশিয়ায় উনি প্রথম নেতৃত্ব দিয়েছেন। কাজেই এই রকম আমাদের সামনে যখন এক্সাম্পল জলজল করতে থাকে, তখন বিভিন্ন সেক্টরে এখন নারীরা যেমন আসবে। দেখেন, একটা জিনিস বলি, জুলাই আন্দোলনে আমরা কিন্তু বহু নারীদেরকে সামনে দেখেছিলাম 36 দিনে, কিন্তু আশ্চর্য একটা কারণে এখন যখন বেশ কিছুদিন অলরেডি পার হয়ে গেছে, আপনি দেখেন তাদের মধ্যে থেকে আমরা অল্প কিছু, মানে আমার হাতের 5 আঙুলের বেশি 5টা নাম হয়তো আমি আপনাকে বলতে পারবো, 6 নাম্বার নামটা বলতে পারবো না। দ্যাট ইজ আনফরচুনেট। আমরা রাজনীতিতে নারীদের অংশগ্রহণ, নারী নেতৃত্ব নিয়ে কথা শুনবো। বিরতির আগে শুনছিলাম বাংলাদেশের বিচার বিভাগ নিয়ে কথা। বিরতির আগে ছিলাম ফাহিমা নাসরিন মুন্নি, অ্যাডভোকেট, বিএনপি নেত্রী। আপনার কাছে আমি ফিরছি ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি, এবিবাডির যুগ্ম সাধারণ সম্পাদক। আপনার কাছে আমরা একদম বক্তৃতায়, বিবৃতিতে হয়তো নারীদের অংশগ্রহণের কথা বলি, নারীদের নিয়ে দেশ আগাতে হবে, এটি তো সত্যি কথা। কিন্তু নির্বাচনী প্রক্রিয়া যখনই আসলো, আর মুনিয়াপাও একটি প্রশ্ন ছুড়ে দিল যে এই 24-এর আন্দোলনে কত নারী বা শিক্ষার্থী, ছাত্রী তাদেরকে সামনে দেখলাম, তো সেই তার ফিডব্যাকটা আমরা জাতীয় রাজনীতিতে আমাদের দৃষ্টিতে বা দর্শকের দৃষ্টিতে মনে করে অতটা পড়েনি। বিশেষ করে এই যে নির্বাচনীর সামনে যে বৈতরণী পার হতে হবে, সেখানে নারীদের প্রার্থিতা আমরা কম দেখলাম। এটি কি নারীদেরকে দিয়ে প্রার্থী দিলে বৈতরণী পার হতে পারবে না? সেজন্য
আপনার দলে এবি পার্টি 108 জন প্রার্থী দিয়েছে, মাত্র 4 জন নারী, এর পেছনে কারণ কি? যেটা মুন্নি আপা বলল, ধন্যবাদ আপা প্রশ্নের জন্য, যে আমরা কিন্তু জুলাই আন্দোলন দেখেছি সম্মুখভাগে সব নারী, প্রত্যেকটা মিছিলে সম্মুখভাগে নারী, এবং যখন লিডারশিপ স্টেক দিতে আসলো তখন উনি যেটা বললেন যে টোকেনিজমের মতো কয়েকজনকে আমরা সামনে দেখেছি, এরপর আর কাউকে দেখিনি। এটা খুবই আনফর্চুনেট। আমরা দেখিনি, এখানে কয়েকটা কারণ আছে, সব কারণ যে এরকম না যে তাদের পুরুষ কলিগরা তাদেরকে ঠেলে দিয়েছে একপাশে, এটা একমাত্র কারণ না। এখানে আরো কিছু কারণ হলো, যারা আন্দোলনের সামনের দিকে ছিলেন তারা হয়তো পলিটিক্যালি মোটিভেটেড না, তারা আন্দোলনটা করতে চেয়েছেন, তারা চেয়েছিলেন যে একটা স্বৈরাচার সরে যাক, কিন্তু তারা রাজনৈতিকভাবে অ্যাক্টিভ হতে চান না। অনেকে এরকম আছেন, আমরা অনেকের সাথে কথা বলেছি। আর একটা ব্যাপার হলো ব্যাপকভাবে, এবং মানে ব্যাপকভাবে জুলাই আন্দোলনের পরে যে স্বৈরাচার যারা পালিয়ে গেছে তারাও, প্লাস যারা বাংলাদেশে আছেন এখনকার প্রেজেন্ট রাজনৈতিক দল, তারা সবাই মিলে আমি জানি না কেন নারীদেরকে ট্রোল করেছেন, এবং এই জুলাইয়ের মেয়েদেরকে সবাইকে আলাদা আলাদা করে তাদের ফেসবুক প্রোফাইল বের করে, অনেকেই আছেন সামনে আসতেও চাননি, তাদের সবার একটা ভিডিও দেখে ফেসবুকটাকে সার্চ করে বের করে হিউজ ট্রোলের শিকার হয়েছেন এই নারীরা। আমরাও কিন্তু হয়েছি, আমরা কিন্তু আজকে হঠাৎ করে এখানে এসে রাজনীতি করছি না, আমরা জুলাইয়ের আগেও 4 বছর 5 বছর রাজনীতি করেছি, এবং শক্ত কথাটা কিন্তু সবসময় বলেছি যে শক্ত কথাটা আমার বলার দরকার। কিন্তু আমরাও আজকে যদি একটা কথা বলি কোনো একটা জিনিস নিয়ে, আপনি দেখবেন এই আপনার এখানেও দেখবেন, আমি এবং মুন্নিয়াপা কথা বলছি, নিচে হাজার হাজার কমেন্ট দেখবেন যে এই আজকে এরা কোথা থেকে আসলো, 15 বছর কই ছিল, মানে এইরকম প্রশ্ন করা হয়। মানে এমন একটা ভাব যে নারীদেরকে সাইডলাইন করে ফেলতে হবে, ট্রোল করে হোক, সামাজিকভাবে হোক, যে কোনোভাবে হোক, নারীদেরকে সাইডলাইন করে ফেলতে হবে। এই প্রচণ্ড প্রেশারটা কিন্তু এই গায়ের চামড়া মোটা সবাই করতে পারে না। আমাদের পারিবারিক একটা ব্যাকআপ আছে অথবা ছিল, আমরা আমাদের রাজনৈতিক অভিজ্ঞতা থেকে বিভিন্নভাবে আমাদের প্রিভিলেজটা আছে, এই প্রিভিলেজটা আমাকে রেকগনাইজ করতে হবে। এই প্রিভিলেজের কারণে হয়তো আমি চামড়া মোটা করে এখানে রয়ে যেতে পেরেছি, অনেকেই পারেননি। এই প্রিভিলেজটা আমরা রেকগনাইজ করি না, আমরা বারবার দোষ দিই পিতৃতান্ত্রিক, সব পিতৃতান্ত্রিক না। হ্যাঁ, এটাও একটা ঘুরে ফিরে পিতৃতান্ত্রিক, বিকজ ওই যে প্যাট্রিয়ার্টিক্যাল সোসাইটির লোকজনই তো এই হেয়টা করে। তো এই চামড়া মোটাটা আপনার এই অ্যাবিউজটা কিন্তু একটা পুরুষ রাজনীতিবিদ অথবা পুরুষ যারা পাবলিক স্ফিয়ারে আছে তারা কিন্তু এই পরিমাণ অ্যাবিউজ শিকারের হন না। কিন্তু এটিও তো সত্য যে বাংলাদেশে বিগত 1-2 দশক থেকে, বিশেষ করে বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী হলেন বা রাজনীতিতে আসলেন, তারপর থেকে বিগত পালিয়ে যাওয়ার যে প্রধানমন্ত্রী তিনি নারী, স্পিকার তার নারী ছিল, খালেদা জিয়া একাধিকবারের প্রধানমন্ত্রী নারী, এরকম অসংখ্য উদাহরণও আছে। তো এই রাজনীতিবিদদের দিকেও নারীরা উৎসাহিত হতে পারলো না কেন? তারা তো আইকন হিসেবে ছিলেন। এখানে একটু এই জায়গাটা না, আমরা বারবার একই কথা বলি, আমাদের দেশের প্রধানমন্ত্রী নারী ছিলেন, স্পিকার নারী ছিলেন, কি বলে মানে আপনার স্বরাষ্ট্রমন্ত্রী নারী ছিলেন, কিন্তু এটা আমরা বোঝার চেষ্টা করি না এই যে নারীরা ছিলেন, এই নারীরা তাদের মেল কাউন্টার পার্টের প্রতিনিধি হিসেবে কিন্তু ছিলেন। এটা খুবই বিচ্ছিরি সত্য। ওনারা নিজেদের জায়গাটা কিন্তু তৈরি করে নিয়েছেন, এটা তো কোনো সন্দেহ নাই। বাট সত্যটা হলো জিয়াউর রহমান বেঁচে থাকলে খালেদা জিয়া আসতেন না, অথবা শেখ মুজিব বেঁচে থাকলে শেখ হাসিনা এখানে আসতেন না। এটা হলো খুবই বিচ্ছিরি একটা সত্য। তো সুতরাং তারা কিন্তু তাদের মেল কাউন্টার পার্টের পাওয়ারটাকে রিপ্রেজেন্ট করেছেন। এবং যেটা আরেকটা ব্যাপার হয়, আমি বারবার বলি, এই নারীরা they are excellent, both of them in any terms. ওরা দুজনই একজন স্বৈরশাসক ঠিক আছে, বাট both of them are excellent politicians. পলিটিক্স খুব ভালো বুঝেন। বিশেষ করে খালেদা জিয়া যেইভাবে অনমনীয় থাকেন, ওনার এটা শিখার মতো ব্যাপার। বাট এইখানে বুঝতে হবে উনি কিন্তু গ্রাসরুট পলিটিক্স করে এখানে আসেন নাই। এই গ্রাসরুট পলিটিক্স করে না আসার কারণে প্রথম শুরুর দিকে আসেনি, 90 এর আগে, সেটি বলছেন। হ্যাঁ অবশ্যই, এটা তো উনি তো অবশ্যই ওনার হাজবেন্ডের মারা যাওয়ার কারণে কিন্তু একটা স্থলাভিষিক্ত হয়েছেন। উনি একদম কর্মী থেকে শুরু করে আসেননি কিন্তু। যার কারণে যেটা হয়, গ্রাসরুট পলিটিক্সের যেই স্ট্রাগলটা, এই স্ট্রাগলটার মধ্যে দিয়ে না যাওয়ার কারণে এটা যেতে হয়।
আমাদেরও প্রিভিলেজ আছে, কিন্তু আমরা গ্রাসরুট পলিটিক্স দিয়ে আসলেও আমাদের অনেক কিছু ইজি হয়েছে আমাদের প্রিভিলেজের কারণে। হয়তো এই কারণে আমরা অনেকের স্ট্রাগলটা বুঝি না। তো এই স্ট্রাগলটা কিন্তু এই গ্রাসরুট থেকে উঠে আসা কিন্তু নারীদের খুব স্ট্রাগল, এটা ঝরে যায়। আমি নিজে আমাদের উইমেন উইংয়ের দায়িত্বে ছিলাম, আমি প্রচুর নারীদেরকে দেখেছি তারা কিন্তু এক্সিলেন্ট সংগঠক, তারা রাজপথে আসতে চান, তারা করতে চান, কিন্তু অনেকগুলি বাস্তবতায় অনেক সময় ঝরে যান। আপনারা প্রার্থী দিতে পারলেন না কেন? এই যে যেটা বললাম ঝরে যায়। যেমন একটা বাস্তবতা থাকে যে উনি খুব ভালো, সবকিছুই ভালো, হঠাৎ করে তার পরিবার থেকে বেকায় বসলো, তো তুমি রাজনীতি আর করতে পারবে না। তখন এই নারীটা কি চিন্তা করে যে আমার রাজনীতি আগে না সংসার আগে, তখন সে সংসারটাকে বেছে নিয়ে পিছিয়ে যায়। কিন্তু এমনও তো উদাহরণ আছে যে পুরুষরাই তাকে বলে, যে উৎসাহিত করে যে আপনি সামনে, তুমি এগিয়ে যাও। আছে, এটার এক্সাম্পল তো আমি, আমার বাবা এবং আমার হাজবেন্ড যদি আমাকে এই সম্পূর্ণ হেল্পটা না দিতেন, আমি তো আজকে এখানে আসতে পারতাম না। ধন্যবাদ। তো এইটা কিন্তু আমি যেটা বললাম, আমার পয়েন্টটা শেষ হয়নি। এখানে আরেকটা ব্যাপার আছে, যে ব্যাপারটা আমরা বারবার ভুলে যাই, বলি না, ফাইন্যান্সিয়াল ব্যাপারটা। একটা নারী কিন্তু আপনার রাজনীতি করে, কিন্তু দেখা যায় যে সে ফাইন্যান্সিয়ালি অতটা স্টেবল না। তখন চিন্তা করা হয় যে উনি হয়তো ভালো ক্যান্ডিডেট হবেন না, কারণ আমাদের একটা টক্সিক কালচার আছে তো নির্বাচনের। এই টক্সিক কালচারটা আমরা বারবার বলেছি, এখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। এই 2 কোটি 5 কোটি 10 কোটির নির্বাচন বন্ধ করতে হবে। আমরা যতদিন এটা বন্ধ করতে না পারবো, আমরা কিন্তু গুড রিপ্রেজেন্টেশন অফ ফিমেল দেখবো না। আমরা যতই চাপি, আপনি চাপতে চাপতে দলগুলোকে চ্যাপ্টা বানায় ফেললে কি হবে? আপনি দলগুলো তো আপনি যতই বলেন, সে তো উইনেবল ক্যান্ডিডেট দিবে। জি ঠিক। আমি মুনিয়াপা আপনার কাছে আসি, আমরা কথা শুনছি ফাইমা নাসরিন মুন্নি, আপনার কাছে আসি। সেটি হচ্ছে বেশ কিছু বিষয় বললেন মিলি আপা, যে বাংলাদেশের পার্সপেক্টিভে যে বিষয়গুলো, সেটির সাথে আপনি একমত কিনা সেটি আপনি বলবেন। কিন্তু আপনাদের দল, জাতীয়তাবাদী দল, যেখানে বলা যায় যে এখন আদর্শিক নেতা জিয়াউর রহমান থাকলেও এখন তো গণতন্ত্রের মা হিসেবে খালেদা জিয়া, এরকম উনি এখন মনে করা হয় যে উনি আসলে কোনো দলের প্রধান তা না, ওই দলমতের ঊর্ধ্বে উঠে গেছেন, এরকমই অনেকেই মনে করেন। কারণ ফ্যাসিবাদ বিরোধী সব আন্দোলন আমি দেখেছি যে জামাত নেতারাও তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করেন, দোয়া করেছেন সারা দেশে এবং বিদেশে। এরকম একটি নেতৃত্ব যেখানে আছেন এখনো, সেই দলের নারী সংগঠনের আমরা কিন্তু খুব ফোকাস কর্মসূচি দেখি না, কিংবা আপনাদের এই মনোনয়নের ক্ষেত্রেও যতগুলো দিলেন পার্সেন্টেজের জায়গাটা যে সাধুবাদ দেওয়ার মতো না, কি বলবেন সেটি? প্রথমে আমার ছোট বোনের একটা বক্তব্য আমাদের দেশনেত্রীকে নিয়ে যে একটা কমেন্ট করেছে, দ্যাট ওয়াজ মিসকনসিভড, সেটা আমি একটু পরিষ্কার করে দিই। সেটা হচ্ছে 1981 সনে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে একটা মর্মান্তিক মৃত্যু, সেই শাহাদাত বরণ করেন, তখন আমাদের দেশনেত্রী গৃহবধূ ছিলেন। তার পরবর্তীতে উনি যখন রাজনীতিতে আসেন অবস্থার পরিপ্রেক্ষিতে, তখন উনি ধীরে ধীরে, প্রথমেই উনি আজকে যেমন আমাদের এই জাতীয়তাবাদী দল বিএনপির যেমন উনি চেয়ারপারসন, সেটা উনি কখনোই ছিলেন না। উনি ধীরে ধীরে নিচের থেকেই টিয়ারে উনি উঠে এসছেন। যেমন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি আছেন, তৃণমূল থেকে রাজনীতি করে আজকে উনি অ্যাক্টিং চেয়ার হয়েছেন। কাজেই উনি লাভ দিয়ে এসে ওই যে চেয়ারম্যান হয়ে গেছেন, এটা সম্পূর্ণ ভুল একটা ধারণা। দেখেন, আপনি যেটা বললেন, আমরা 5%-এর কথা এইবার যখন নমিনেশন দেওয়া হচ্ছে, নারী 5% দেওয়ার একটা কথা হয়েছিল দল থেকে। তো এখন 237 যেটা মনোনয়ন অলরেডি ডিক্লেয়ার করা হয়েছে, আরও 63টা জোট এবং অন্যান্য আনুষঙ্গিক হিসাব নিকাশের জন্য বাকি আছে। তো এই 5% এবার অবশ্য হয়নি, 237-এ হয়নি, 2 to 3%-এর মতন হয়তো বা হয়েছে। এটা আমরা আশা করি যে আমাদের এই দলটা নারী বান্ধব হবে, এটা আমরা আশা করি। কারণ যেহেতু আমাদের দেশনেত্রী, আমাদের মাদার অফ ডেমোক্রেসি, উনি তো আছেন, ওনার দিকে তাকিয়ে এখন দেখেন নারীদের আমাদের ওই রাজনীতিতে সিলেকশন নাকি ইলেকশন কোনটা, যে সাধারণত কি হয়, খুব অল্প সংখ্যক নারী যারা, তারা সরাসরি ভোটে নির্বাচন যেটা ইলেকশনে যায়, আর বাকি যেটা আপনি জানেন যে সিলেকশনের মাধ্যমে আমরা আসি। কিন্তু আপনি দেখেন বিএনপিতে আপনি চোখ বন্ধ করে 10 জন
কিংবা আরো অনেক বেশি নারী নেতৃত্ব যে তৈরি হয়েছে তাদের কথা আপনি বলবেন, যারা বিভিন্ন সময় টকশোতে আসেন কিংবা আসেন না, নট নেসেসারিলি যে তাকে আসতে হবে, কিন্তু আমাদের জাতীয় জীবনে এই নারী নেত্রীরা যারা 90-এর দশকে, বিশেষ করে আমরা যারা 90-এর দশকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফ্যাসিস্ট বিরোধী যে আন্দোলন, স্বৈরাচার এরশাদ হটাও, আজকে অবশ্য ডাক্তার মিলন দিবস, শাহাদাত বরণ করেছিলেন আজকের এই দিনে, আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি ওনার সেই আত্মত্যাগ, যেটার কারণে ওই ফ্যাসিস্ট হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবকে চলে যেতে যেটা ত্বরান্বিত হয়েছিল, সেটার মূল কারণ ছিল ডাক্তার শামসুল আলম মিলন, ওনার রক্ত। এবং সেই সাথে শুধু উনি না, আরো অনেকেই যারা রক্ত দিয়েছিলেন তাদেরকে স্মরণ করছি। দেখেন, আমাদের নারীদের বেশ কতগুলো প্রতিবন্ধকতা আসে সমাজে, পরিবারে, যেটা রিফ্লেকশন আমরা দেখি যে রাষ্ট্রে সেফটি সিকিউরিটির একটা ব্যাপার আছে, যে সামাজিক নিরাপত্তা বলয় যেটা, সেই নিরাপত্তা বলয়টা কিভাবে কাজ করছে সারা পৃথিবীতে আপনি যদি দেখেন। আমি তো ওই বিভিন্ন অর্গানাইজেশনে ইনভলভড, মানে হিউম্যান রাইটস এর কথা বলছি, সারা জীবন আমি ওই যে নারী অধিকার নিয়ে কাজ করেছি। তো স্ট্যাটাস অফ দ্য ওম্যান, আপনি যদি জাতিসংঘের মতন জায়গায় যান, বহুবার গিয়েছি আমরা, আপনি দেখেন স্ট্যাটাস অফ দ্য ওম্যান, সারা পৃথিবীর যে নারীরা, সেই জিনিসটা, সেই জায়গাটাও অপরিবর্তনীয়। মানে খুব যে ৯-৯০ হয়ে গেছে মেয়েদের অবস্থা, না। আপনি বাংলাদেশের পার্সপেক্টিভে যখন বললেন, কয়েকটা নাম বললেন যে ওনারা তো ওই যে নেতৃত্বে, এখন সেটা দিয়ে আপনি বিচার করবেন, আপনি বিচার করবেন বাংলাদেশে ৬৮,০০০-এর উপরে গ্রাম আছে, আচ্ছা না? আমি কি একটু করি, বলেন। সেটি হচ্ছে যে আপনি যেমনটা বললেন যে অত খুঁজে পাওয়া যাচ্ছে না, ঠিক আছে, কিন্তু খুঁজে পাওয়াদের মধ্যেও তো নমিনেশন বঞ্চিত, মানে নমিনেশন আমরা দেখছি না। খুঁজে পাওয়া, ওইটা আমি বলিনি, সেটা আমি বলিনি, আমি বলছি যে আমার বোঝায় ভুল থাকে না, আমি বলছি যে দেখেন, বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক নারী, আমাদের এখানে ভোটার আছে 12 কোটির উপরে, সেখানেও অর্ধেক বেশি নারী। হ্যাঁ, এখন আপনি যেটা বললেন, আমি তো নিজেই বললাম যে 5%-এর কম হয়েছে 237-এর ভেতর। আমরা আশা করি, বিশেষ করে একজন নারী হিসেবে আমি ভীষণভাবে আশা করি যে আমরা আমার দলের দুঃসময়ে আমরা নারীরা যেহেতু বিভিন্ন প্রতিবন্ধকতা, সমস্ত কিছু বাধা বিপত্তি উপেক্ষা করে রাজনীতিতে সক্রিয় ছিলাম, রাজনীতি এবং আপনাদের বিভিন্ন মিডিয়াতে আসার কারণে চরম মূল্য দিয়েছি আমরা ব্যক্তি জীবনে, রাজনৈতিক জীবনে, সেটাতে আমরা কিচ্ছু মনে করি না, মনে করি গণতান্ত্রিক যে অভিযাত্রা, এটা আমাদের এটা অত্যন্ত নগণ্য, যেটা আমাদের দেশনেত্রী করেছেন সেটা হচ্ছে সিগনিফিকেন্ট। দেখেন এখন না, আপনি যেটা বলেছেন নারীদের দেখেন প্রভাব প্রতিপত্তি, আমাদের টাকা পয়সার ব্যাপার, সামাজিক নিরাপত্তা, সাইবার বুলিং যেটা বলেছে, অনলাইন এবং অফলাইনে যেই বক্তব্য, যেই টপিকটা আরো অনেক বেশি আপনারা আলোচনা করবেন আমি আশা করব, যে অনলাইন এবং অফলাইনে একজন নারী হলেই তার চরিত্র হনন করা যায়, একজন নারী হলেই আর কিছু দরকার নেই, যা খুশি তাই একটা বলে দেয়া যায়। হ্যাঁ, এটাও কি সমাজে নারীদের বা রাজনীতিবিদ আপনারা যারা আছেন তারা ওই যে সংরক্ষিত জায়গাটার দিকেই হয়তো বা যে ঠিক আছে না দিলেও অসুবিধা নেই, না এটা আমরা বলিনি তো, না না না, এটা আমরা মানসিকতা না, এই মানসিকতা ডিরেক্ট ইলেকশন, এটা আমরা বলিনি। আমরা বলেছি, আমি যেটা বলছি যে আমার দলের কথা আমি যদি আপনাকে বলি, 90-এর দশকে যে নারী নেত্রীরা আছেন, আমি তো বললাম আপনাকে, আপনি চোখটা বন্ধ করে, আর তার পরবর্তীতে তার পরের টিয়ারে যারা আছেন, আপনি আমাদের কোনো অভাব নেই যোগ্য নারী নেতৃত্বের, শব্দটা হচ্ছে যোগ্য, কারো থেকে একটুও পিছানো না, কিন্তু তারপরও হ্যাঁ, এটা আমি মনে করি এই বন্ধ দরজাটা আমরা করা নাড়ছি, এটা খুলতে হবে, কারণ এটা যদি না খুলে এত বড় একটা সেকশনকে পেছনে রেখে কোনো দেশ, কোনো জাতি, কোনো রাষ্ট্র কোনো দিন আগাতে পারে না, ওইটা সম্ভব না। এটা অসম্ভব দেখেই আমাদের দেশনেত্রী, উনি কিন্তু নারী বান্ধব, আমি বিভিন্ন সময় দেখেছি। আপনি আমাদের দলের কথা বললেন, মহিলা দল, হ্যাঁ, সেখানে দেখবেন কত যোগ্য আমাদের নেতৃত্ব এখানে রয়ে গেছে, নারী নেতৃত্ব। একটু প্রশ্ন ওখানে করি, সেটি হচ্ছে সাম্প্রতিক সময় আমরা কিন্তু দেখতে পেয়েছি বিভিন্ন পরিসংখ্যানে যে নারীদের মধ্যে জামাতের ভোটের সংখ্যাটা হয়তো অনেক কয়েকটা পরিসংখ্যানে দেখা গিয়েছে যে বেড়েছে,
এবং ওনাদের নারী যে ওমেন্স উইং আছে তাদের অ্যাক্টিভিটিসও, তো সেক্ষেত্রে কি আপনাদের মহিলাদের মধ্যে কাজটা কিংবা মহিলা অঙ্গন তারা একটু দুর্বল সেক্ষেত্রে? একদমই না, সবল। দেখেন, আমাদের নারী নেত্রীরা কখনো এটা বলতে পারবে না যে জামাতে যেমন শুনেছি আমরা, জানতে পারছি যে ভোট দিলে নাকি জান্নাতে যাওয়া যায়। এখন আমরা তো ভাই এগুলো কথা, আমরা তো সেগুলোতে যাই না। আমরা হচ্ছে সিম্পল জিনিস, যে ধানের শীষে আপনি কিভাবে ভোট দিবেন, আমাদের দলের কি কি পার্সপেক্টিভ আছে, নারী বান্ধব কি কি কর্মসূচি আছে। আমরা যখন নারীদের কাছে যাই, পরিসংখ্যানের কথা বললেন, ওই পরিসংখ্যানটা কে করেছে? পরিসংখ্যানটা একটা প্রাইভেট একটা কোম্পানি, একটা অর্গানাইজেশন করেছে। টাকাটা কে দিয়েছে? ওই পরিসংখ্যানের টাকাটা, আমি এটাতে ইন্টারেস্টেড, টাকাটা যারা দিয়েছে এটা তাদের পক্ষেই গান গাইবে, সেটা তো উনি নিজের থেকে সুয়মোটো করেনি ভাই। মানে নিজের থেকে স্বপ্রণোদিত হয়ে করেনি। পরিসংখ্যান করিয়েছে কেউ। তো সেখানে আমি যদি পরিসংখ্যান করাই, তো আমার গানই তো সে গাইবে, গাইবে না? নাকি আপনার গান গাবে? না, আপনার গান সে গাবে না, সে আমার গানই গাবে। কেন? কারণ তার ওই যে ব্রেড অ্যান্ড বাটার যেটাকে বলে, সেটা আমি প্রোভাইড করেছি। কাজেই ওইটা দেখেন না, ওইটা বিষয় না। দেখেন, আমাদের দলকে নিয়ে মাইক্রোস্কোপের নিচে অনেক বদনাম করার চেষ্টা করছে বিভিন্ন কর্নার থেকে, বিভিন্ন এজেন্ডা নিয়ে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে। আমরা সেটাতে কিন্তু অ্যাওয়্যার, সচেতন আছি। আপনার কাছে ফিরবো আমি, মিলাপা আপনার কাছে আসি। সাম্প্রতিক সময়ে একদম শেষ মুহূর্ত, এখন তো একদম নির্বাচনের শোরগোল, জোট নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। একদমই এবি পার্টির অবস্থানটা কোথায় আমরা কিন্তু খুঁজে পাচ্ছিলাম না যে কোথায়। হঠাৎ করেই দেখলাম যে, শুনতে পাচ্ছি যে এনসিপি, আপনারা, গণ অধিকার পরিষদ, রাষ্ট্র সংস্কার আন্দোলন, এরকম 7টি দলের মেবি নাম এসেছে। আমার বাংলা, আরেকটি আপ বাংলাদেশ, এরকম দলের। সেটির কি অবস্থা? আপনারা মানে সেটি আগামীকাল কি একটি সংবাদ সম্মেলন হওয়ার কথা আছে, নেতৃত্বে কি আপনাদের এবি পার্টির নেতৃত্ব না এনসিপির নেতৃত্ব? প্রথমত আমি আপনার যে মুন্নিয়াপাকে একটা কথা বলেন, একটু ছোট্ট করে উত্তর দিয়ে আমি এখানে যেতে চাই। আপনি বলেছেন যে নারীদের হয়তো রিজার্ভ সিটের দিকে আগ্রহ বেশি। ভাই, পুরুষদেরকে যদি রিজার্ভ সিট অ্যালাউ করা হতো তাহলে ওনারা সবাই রিজার্ভ সিটেই যেতেন, কেউ ইলেকশন করতেন না। সুতরাং আপনারা যে এই যে অপবাদটা দিলেন নারীদের, হয়তো এটা ভুল। আমার বরং মনে হয় অনেক নারী আছে যাদেরকে রিজার্ভ সিট অফার করা হয়েছে, কিন্তু তারা এটাতে রাজি হয় না। এবং আমার মনে হয় আমরা ভালো করে দেখলে দেখবো মুন্নিয়াপা ওনাদের একজন। সুতরাং আমরা এরকম, আমি নিজেই ইলেকশন করছি ডিরেক্ট, আমরা তো রিজার্ভ সিটের দিকে যাইনি। আমি খুব কঠিন একটা আসন থেকে ইলেকশন করছি, ঢাকা 10। এই আসনে একজন পুরুষের উঠে আসায় অনেক কষ্ট করে, একজন নতুন দল থেকে, সেখানে আমি ঢাকা 10 থেকে করছি। সুতরাং আমরা যে নারীরা রিজার্ভ সিটের দিকে বেশি একটু হেলে যায়, এটা ভুল কথা। শুনছিলাম বিরতির আগে ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি, আপনার কাছেই আসি এবং তারপরে ফাহিমা নাসরিন মুন্নিয়াপা আপনার কাছে যাব। যে বিষয়টি প্রশ্ন ছিল যে আপনাদের জোটের ব্যাপারে আলোচনা হচ্ছিল, আপনি প্রশ্ন করেছিলেন যে এবি পার্টি আসলে কোন দিকে যাবে বোঝা যাচ্ছিল না। আমার মনে হয় ঠিক না এটা, কারণ এবি পার্টি বহুদিন ধরেই 9টি দলের সাথে জোট নিয়ে আলাপ করছে। এটা একদম ওপেন সিক্রেট, আমরা নিজেরাই এটা নিয়ে ব্রিফিং করেছি, আমরা বলেছি আমরা আলাপ করছি এবং আমাদের গোলটা কি সেটা নিয়ে আমরা বলেছি যে আপনারা কি বিএনপির কাছ থেকে কোনো পজিটিভ থিংক পাননি বা আপনাদের সিট টিট ছাড়েনি এইজন্য অন্য জায়গায়? এরকম কোনো ব্যাপার না, এটা এরকম একবারেই এরকম ব্যাপার না। কারণ আমরা এই সিট শেয়ারিং এর ব্যাপারে যেতেই চাইনি প্রথমে, এটা আমরা একদম ক্লিয়ারলি বলেছি প্রথম থেকে যে আমরা সরকারে এখন থাকতে চাই না। কেন থাকতে চাই না? কারণ একটা ভালো বিরোধী দলই কিন্তু পারে গণতন্ত্রকে ব্যালেন্স করতে। চেক এন্ড ব্যালেন্সের একটা ব্যাপার আছে। বিরোধী দল কি মানে সংসদের বিরোধী দল না রাজপথের বিরোধী দল? আমরা সংসদের এবং রাজপথের দুই জায়গার বিরোধী দলই হতে চাই। আপনারা যে নামগুলো আসলো সেই দলগুলোর কি এতটুক বা এত পার্সেন্ট ভোট আছে যে আপনারা জিতে বিরোধী দল হওয়ার মতো শক্তি অর্জন করতে পারবেন? কেন নয়, এটা তো একটা নতুন সম্ভাবনার দ্বার। আমরা আজকে প্রথমত এটা একটা পলিটিক্যাল জোট, জি, এইটা মাথায় রাখতে হবে। এটা শুধু 2026 ইলেকশনের জন্য না, এটা বিয়ন্ড দ্যাট। আমরা আমাদের যে সংস্কার এবং রিফর্মগুলো কথা এসেছে, যেগুলো আমরা গত 6 মাসে কথা বলে আমরা ঐক্যমত্য কমিশনে এগ্রি করেছি, সেগুলি যেন বাস্তবায়ন হয় এবং আমাদের যেই জুলাইয়ের অ্যাসপিরেশনগুলো ছিল সেগুলি যেন আমরা বাস্তবায়ন করতে পারি।
এই আশা নিয়ে কিন্তু এই পলিটিক্যাল জোটটা প্রথমে গঠিত হয়েছে। কারা দিবে নেতৃত্ব সেই প্রশ্নটি ছিল, নেতৃত্বের কার নাম, এনসিপির নেতৃত্বে আপনারা এরকম বলবো না, এরকম কোনো, আমরা এই জোটটা এভাবেই করা হয়েছে, কেউ কারো নেতৃত্বে না। এটা একটা আপনার প্রত্যেকটা দল থেকে বিভিন্ন কমিটি করা হবে। এই প্রত্যেকটা কমিটিতে কিন্তু প্রত্যেকটা দল থেকে একজন প্রধান হিসেবে থাকবেন এবং অন্যান্য সদস্যরা এই প্রত্যেকটা দল থেকে, যদি 5টা দল হয় তার 5 জন সদস্য করে থাকবে। আবার যেখানে মানে এরকম কথা আছে যে নিঃশ্বাসের বিশ্বাস যেমনি নাই তেমনি রাজনীতিতে শেষ বলে নেই, সেখানে আপনি এই যে 26-এর জন্য কেবল জোটটা নেই, দীর্ঘ সময় থাকবেন, কিন্তু এর আগে আমরা দেখেছি যেমন গণতন্ত্র মঞ্চে গণ অধিকার ছিল, চলে আসছে, রাষ্ট্র সংস্কার আন্দোলন চলে আসছে, এখন আপনারা যে দলগুলো থাকবে তারাও এই জোটের সাথে থাকবে, এই নিশ্চয়তা পরবর্তীতে থাকবে, কিভাবে দিচ্ছেন? আমরা তো এই নিশ্চয়তা কখনোই কাউকে দিতে পারবো না, যে কেউ তো দিতে পারবো না, কিন্তু এটা আশা থাকবে। আমরা সেই আশা নিয়েই তো এতদিন ধরে কাজ করছি, গত 6 মাস ধরে এইটার উপর একটা গ্রাউন্ড ওয়ার্ক করছি। তো এই গ্রাউন্ড ওয়ার্কটা একটা মোটামুটি সলিড স্টেজে আসার পরে তো আমরা এখানে ঘোষণাটা দিচ্ছি। তার মানে আপনারা বিরোধী দলে যেতে চান, সরকারি দল কাদেরকে দিচ্ছেন, জামাতকে নাকি বিএনপিকে? আমাদের দেয়ার কি না, এটা হলো আপনারা ধরে নিয়েছেন যে আপনারা সরকারের জায়গায় যাবে না, বা এনসিপি তাহলে সরকারের জায়গায় যেতে পারছে না, তাহলে সরকারি দল তো থাকবে। ধরে নেইনি, আমরা বলেছি আমরা নিজেরা সরকারি দলে একটা সিট নিয়ে যেতে হবে এরকমটা আমরা বিশ্বাস করি না। আমরা বরং বিরোধী দলে থেকে ভালো বিরোধী দল হতে চাই। অনেক ধন্যবাদ আপা। বিএনপি তো ওয়াকওভার তাহলে পেয়ে যাচ্ছে, সরকারি নিশ্চিত হওয়ার পথে তো অনেকটা আগাচ্ছেন, তাহলে জামাত মানে বিরোধী দলের জায়গায় কাকে দেখছেন, জামাতকে নাকি এই যে জোট হচ্ছে তাদেরকে? না, এটা তো সময়ই বলে দিবে। আর জামাত তারা তো আমাদের এলাই ছিল এই গত এতগুলো বছর, আমরা যখন ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক একটা আন্দোলনে, তখন আমাদের সাথে যারা জোটে ছিল, যে কারণে এখনো 63টা যে আসন, সেই আসনগুলো আপনার ফাঁকা আছে। এখানে হিসাব নিকাশের ব্যাপার আছে, কারা আসবে, মানে জামাত আসার সম্ভাবনা আছে, সেটা সময় বলে দিবে, সেটা দেখা যাক না। রাজনীতিতে তো শেষ কথা বলে কিছু নেই, এই কথাটা তো সত্যি যে কে আসবে কে যাবে, বিরোধী দলে কে, অনেক সমালোচনা আছে বিএনপির, অনেক কিছু আছে, তারপরও দিন শেষে ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করবে বলে আমরা বিশ্বাস করি, যারা আমরা রাজনৈতিক কর্মী আমরা সেটা বিশ্বাস করি। দেখেন, জোট খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি একটু এই ক্ষেত্রে প্রশ্নটা করি, ইতিমধ্যে বেশ কিছু যারা আপনাদের সাথে যুগপৎ আন্দোলনে ছিল তাদেরকে নিয়ে আগামীতে একটা রেইনবো নেশন গড়ে তোলার আপনাদের প্রস্তাবনা আছে, কিন্তু তাদের মধ্যে আলাদা জোট হচ্ছে, তাদের মধ্যে যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোর গণতন্ত্র মঞ্চ আলাদা আছে। তাহলে আপনাদের জোটের জায়গাটা কি আস্তে আস্তে একটু নড়বড়ে হয়ে যাচ্ছে, একা হয়ে যাচ্ছেন কি? না, একা হচ্ছে না, দোকাও হচ্ছে না, আমরা ঠিকই আছি। এখানে জোটে কিছু সংযোজন হবে, বিয়োজন হবে, কার কখন সুবিধা, পলিটিক্যাল যে এলাই, এখানে কে কখন পলিটিক্স রাজনীতিকে কিভাবে দেখছে, মাঠ কি বলছে, মাঠ এবং বাতাস আর হাওয়া কি বলছে, সবকিছু মিলিয়েই তো রাজনীতি। কাজেই আমরা একা হচ্ছি না, আর একটা দল দোকা হচ্ছে, সেটা নিয়ে আমরা বিন্দু মাত্র ওয়ারিড না, একটুও না। আমরা মনে করি যে যারা আমাদের সাথে অতীতে ছিল আর এখন যারা আমাদের সাথে আছে, তারা আছেন, থাকবেন। আমরা দেখব ইনশাল্লাহ যে সত্যিকার অর্থে একটা সুষ্ঠু গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচন যদি হয়, সেই নির্বাচনে আমরা অংশগ্রহণ করতে চাচ্ছি ফেব্রুয়ারিতে ইনশাল্লাহ। এবং সেই সাথে আরও 2-1টা দলের কারো বেলায়, যেমন সরকারি দল বিরোধী দলে যে একসাথে থাকা যায় না, সেই রকম একটা বিষয়ও সামনে চলে আসছে। জি, আপনারা সম্ভাবনার কথা বলছেন, প্রত্যেক রাজনৈতিক দল আজকে যে পায়নি, যারা রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পায়নি, তারাও বলছে যে ক্ষমতায় তারা যাবে, স্বপ্ন দেখাতেই পারে, যদিও বিএনপি একাধিকবার রাষ্ট্র পরিচালনার করার দল। সেখানে জামাত কিন্তু একটা অ্যালায়েন্স ইসলামিক দল 8টি দল নিয়ে করেছে, সেক্ষেত্রে জামাতের 8টি দল, এনসিপি সহ ওই যে এবি পার্টিরা সহজে আরো 7-8টি দল নিয়ে হচ্ছে, তো এরা তো আলাদা হয়ে গেল। তো এদের এই বিষয়গুলোকে, চ্যালেঞ্জগুলোকে কিভাবে দেখছেন? এরা গণজোয়ার যদি তাদের দিকে নিয়ে যায়, তার বিপরীতে বিএনপি কিভাবে দাঁড়াবে জনগণের কাছে? বিএনপি তো সবসময় দাঁড়িয়ে আছে। দেখেন, গত ফ্যাসিবাদ বিরোধী এই 16 বছরে আমরা আমাদেরকে তো সবাই কিন্তু ফ্যাসিবাদ বিরোধী এখন যারা
জোট করে না, আছে না, already। আমি আমাদের দলের কথা বলছি, জি। আমাদের ভূমিকার কথা বলছি। সবাই ফ্যাসিবাদ বিরোধী, কার কি রোল ছিল সেটাও তো দেখতে হবে আপনাকে, জি। যে কে কোন রোল গত 16 বছরে, দেখেন না, এটা ইন্টারনেটের যুগ, কার কি অবদান আছে, আমাদের দেশনেত্রীর যে অবদান আছে, আমাদের হাজারের ওপর নেতাকর্মী গুম হয়েছে, ইলিয়াস আলী, ভাই চৌধুরী আলম সহ, আমাদের আপনি জানেন হাজার হাজার আমাদের নেতাকর্মী খুন হয়েছে, আমাদের লক্ষাধিক মামলা দিয়ে 40 লক্ষের উপরে নেতাকর্মী আমাদেরকে জেরবার করে দিয়েছে, ঘর ছাড়া বাড়ি ছাড়া। কাজেই আমাদের এই সিনারিওর সাথে কোন দলের কাকে আপনি বলবেন, কে তখন রাজপথে ছিল, কে তখন ফ্যাসিবাদ বিরোধী ওই আপনার আওয়ামী লীগের যুবলীগ, ছাত্রলীগ, হেলমেট লীগ, হাতুড়ি লীগ, হ্যাঁ, তারপরে পুলিশ লীগ, আপনার নিরাপত্তা লীগ, সব সহ তারা একদিক আর আমরা ভাই একা একদিক। আর কার কোন দলের কথা আপনি বলবেন, আপনি বলেন, আপনাকে আমি জিজ্ঞেস করছি, প্রশ্নটা আপনার জন্য। কোন দলের আপনি নাম বলবেন, কাকে কাকে আপনি বলবেন যে আপনি দেখেছেন কোন সমাবেশে, কোন আপনার মিটিং করছে, আপনার গুলি বন্দুকের সামনে দাঁড়িয়ে আছে? আমাদের তো হাজার হাজার এরকম ফুটেজ আছে, হাজার হাজার প্রোগ্রামের আপনার ভিডিও আছে। যাদের বিরুদ্ধে আন্দোলন করলেন তাদের কিছু নেতা হয়তো পালিয়ে গেছে, কিন্তু তাদের সাপোর্টাররা তো আছে। আমি তো সেটা বলিনি। সাপোর্টারদের সাপোর্ট কোন দিকে যাবে মনে করছেন? সেটা তো আমি সেটা বলি না, আমি বলছি যারা মাঠে আছে, আপনার প্রশ্নটা ধরে আপনি বলেন কারা আমাদের, না আমি বলি আপনাকে, না আমি বলছি আপনাকে, আর কার কোন দলের নাম আপনি বলতে পারবেন যারা নিজের নামে সেলফ আইডেন্টিটিতে আমাদের মতন, আমরা যেমন হিমালয়ের মতো দাঁড়িয়েছিলাম, আমরা যেমন পড়ে যাই নাই চিত হয়ে, আমাদের যেমন ভাঙতে পারেনি, মচকাতেও পারে নাই, কিছুই করতে পারেনি, দৌড়িয়েছে, মামলা দিয়েছে, মেরে ফেলেছে, আমরা তারপরও একসাথে ছিলাম। কোন দলের নাম বলবেন আপনি? বলেন কোন দল, কে, কারা? আমি কোন দলের রিপ্রেজেন্টেটিভ যেহেতু না, আমি বলতে পারছি না। জি, কারা নিজের নামে আমাদের মতন, বিএনপির মতন দাঁড়িয়ে মোকাবেলা করেছে? কাজেই ওই হিসাবটাও আসবে। স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, বাংলাদেশের জন্মের, এক সেকেন্ড, জন্মের যে ইতিহাস, এই ইতিহাসের সাথে কাদের সম্পৃক্ততা? আমি তো প্রথমেই বললাম, মহান মুক্তিযুদ্ধের, স্বাধীনতার ঘোষক, আমাদের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আধুনিক বাংলাদেশের রূপকার। আপনি সবারটাই দেখবেন, সবার সবকিছুই আসবে। আমাদের বাংলাদেশের ভোটাররা অত্যন্ত সচেতন। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি, এবং অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি, আপনাদের দুজনকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে পরবর্তীতে। আমরাও মনে করি এবং চাই যে জনগণের ভোটের মাধ্যমে আগামীতে একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ফিরে আসুক, যাদের মাধ্যমে দেশ একটি কল্যাণমূলক দেশ হিসাবে গড়ে উঠবে। আর সেই কল্যাণমূলক দেশ হিসাবে গড়তে আসুন যে যার জায়গা থেকে একটু হলেও ইতিবাচক ভূমিকা পালন করি। আল্লাহ হাফেজ।